প্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত শরীফ ভাই আপনাকে। আমার দেশ টানা বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত, উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড অস্ত্রের ঝঞ্ঝানি। আমাদের সময় অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা, আওয়ামী লীগ আমলের চুক্তি পর্যালোচনা করবে সরকার। কালবেলা এএসআই কনস্টেবলদের কপাল পোড়ার সংখ্যা, বিচারপতিদের বয়সসীমা কমানো নিয়ে আলোচনা। জায়গায় দিন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে সরকার। মুক্তিযুদ্ধ নিয়ে পার্লামেন্টে আবারও বিতর্ক। সময়ের আলো, বহিষ্কৃতদের ফেরাবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সংসদে মতপার্থক্য। করতোয়া, উত্তর পূর্বাঞ্চলে বন্যার অবনতির আশঙ্কা। নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ। কাগজে যা দেখলাম, অতিবৃষ্টি এটা বন্যার মতো হয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বোরো ফসলের। তো সেই জন্য এটা এমনিতেই একটা সংকটের মধ্যে আছে, আর একটা নতুন সংকট যোগ হলো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। এটাকে ওই যে মরার উপর খাড়ার ঘা যেটা বলা হয়, বোরো ফসলের ক্ষতি হয়েছে হাওর অঞ্চলে, এবং বাংলাদেশের যে বোরো ফসল তার প্রায় 4 ভাগের 1 ভাগ আসে হাওর অঞ্চল থেকে। এবং হাওর অঞ্চলের মানুষের জীবন জীবিকা, তাদের প্রত্যাহিক যে খরচ, সব কিছু নির্ভর করে, আপনি হাওরের মানুষ, হাওরের এই ধানের উপরে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে একাধিক ফসল হলেও হাওরে একটা মাত্র ফসল, বোরো ধান। এই ধানের জন্য মেয়ে বিয়ে দেওয়ার অপেক্ষায় থাকে যে ধান ওঠার পরে মেয়ে বিয়ে দিবে। তো মাঝে মধ্যে এই বিপর্যয়টা হয়। যথাযথভাবে বাঁধ নির্মাণ, এটি যদি যথাযথ না হয় তাহলে মাঝে মধ্যে এই দুর্যোগের মুখে পড়তে হয়। গত 2-3 বছর বাঁধের ক্ষেত্রে আমি সম্ভবত এবার প্রথম গত 15-20 বছরে এই বাঁধ দেখার জন্য যাইনি। আমাদের ঢাকা শহরে আমাদের বন্ধুবান্ধবের একটা ছোট একটা গ্রুপ আছে, এই রকমের বিষয়গুলোতে আমরা দেখি, তারপরে এসে মিডিয়াকে বলি, সরকারের যে সমস্ত জায়গাগুলোতে বলি। এবার আমাদের যাওয়া হয়নি, এবং ধারণা যেটা করছিলাম যে সেই রকমের একটা ঘটনা ঘটে গেছে। ইতিবাচক দিক যেটা, সেটা হলো সরকার, প্রধানমন্ত্রী আজকে দেখলাম পার্লামেন্টে তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি সহযোগিতায় অনেক সময় ক্ষতিগ্রস্ত যারা তাদের কাছে যায় না। আবার গত কয়েক বছর আমাদের অবজারভেশন ছিল যে হাওর অঞ্চলের রাজনৈতিক প্রভাবশালী যারা, তাদের ইনকামের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল বাঁধ। একসময় বাঁধের টাকার জন্য অপেক্ষা করতে হতো, পর্যাপ্ত অর্থ সাহায্য পাওয়া যেত না। পরবর্তীতে দেখা গেল যে অর্থই চাওয়া হচ্ছে সেটাই দেওয়া হচ্ছে, এবং অনেকে বাড়ির সামনের রাস্তা বা অপ্রয়োজনীয় কতগুলো প্রকল্প দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তো এই যে এবারের মাত্র 2 মাস আগের যে সরকারটা, তার আগে যারা ছিলেন তাদের পক্ষ থেকে যে ধরনের দৃষ্টি থাকা দরকার ছিল, সম্ভবত সেই জায়গাটায়, এই জায়গাটায় প্রতিনিয়ত একটা মনিটরিং থাকতে হয়। এবং যখনই দেখা যায় যে যথাযথভাবে সেটি পর্যবেক্ষণ করা হয়নি, কাজগুলোকে মনিটর করা হয় না, তখন একটা বিপর্যয় নেমে আসে। আমার ধারণা যে সেই ধরনের ঘটনাই ঘটেছে, এবং একটার পর একটা হামের টিকা নিয়ে এই জায়গাগুলোতে মানুষের এক ধরনের বিরক্তি তৈরি করছে, মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে। তো আমরা, সরকার তার সাধ্য অনুযায়ী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষক একটা বিরাট বিপদের মধ্যে আছে। শিল্প উৎপাদন অনেকটা কমে গেছে, 24%-এর মতো। এবার এসে এই যে আর একটা বিপর্যয় এবং বন্যার যে বিস্তৃতি, আমাদের ধারণা যে এটা একটা বড় আবার নতুন দুর্যোগ হিসাবে আসতে পারে। সুতরাং স্বল্প সময়ের সরকার হলেও তাকে এই জায়গাগুলোকে ফেস করতে হবে, তাকে সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিনিসপত্রের দামও কিন্তু বাড়ছে। আমি আজকে অবাক হয়ে গেলাম, কাঁচা পেঁপে 80 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। সবজির দাম আপনি খেয়াল করবেন যে একটা পরিবার চাল ডাল ইত্যাদি ইত্যাদি, তার যে খরচ তার থেকে অনেক গুণ বেশি খরচ হচ্ছে সবজির ক্ষেত্রে। আবার এই সবজির দাম বাড়ার একটা বড় কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
এই যে 80 টাকার পেঁপের কথা বললাম, যে কৃষক তার কাছে গেলে দেখা যাবে সে 30-35 টাকার উপরে পাচ্ছে না। হাত যতই বদল হয় দাম তত দাম বাড়তে থাকে। কাউরান বাজারে যে সবজির দাম 30 টাকা, ঠিক তার 1 কিলোমিটার দূরে হাতের পুলে সেটি 50-60 টাকা হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে এই ব্যাপারটাও নজর দেওয়া দরকার। সরকার কতগুলো জায়গায় হস্তক্ষেপ করতে হবে, কঠোরতা দেখাতে হবে। কেবলমাত্র সরকার প্রধান অথবা রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত আচরণের যে পরিবর্তনগুলো এবং ইতিবাচক সংস্কৃতি প্রবর্তনের যে চেষ্টাটা, এটা করে হয়তো শহরের বা যারা সচেতন মানুষ তারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। আজকে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর যে প্রথাটা মেনে আইনমন্ত্রীর বক্তৃতা করার সময় তিনি এসে পেছনে বসেছেন, এগুলো অ্যাপ্রিসিয়েট করছে নানা জায়গা থেকে। কিন্তু এটাকে সাস্টেনেবল করা যাবে না যদি মানুষের জীবনের যে সংকটগুলো আছে, মানুষের জীবনের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে যদি অ্যাড্রেস করা না যায়। আমরা সরকারের কাছে যে ইতিবাচক সংস্কৃতিটা চালু করেছে এটি যেমনিভাবে কন্টিনিউ করবে এটি আমরা চাইব। একই সঙ্গে মানুষের জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকেও পর্যায়ক্রমে সরকারের শক্তি অনুযায়ী এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সংবিধান সংশোধন কল্পে 17 সদস্যের একটা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে 12 জন হচ্ছে বিএনপি জোট থেকে আর 5 জন জামাত জোট থেকে। সংবিধান সংশোধনে এই ব্যাপারে আপনি জানেন যে নির্বাচনের আগেও এই ঐকমত্য কমিশনে কিন্তু অনেক আলোচনা হয়েছে। কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু অনেক বিষয়ে একমত হয়নি। তো সেটার প্রতি আপনার নজর রাখছিলেন, এখন কি মনে হয়? উভয় পক্ষেরই একটা কমিটমেন্ট আছে এবং সরকারি দল বিরোধী দল। তবে আমার পর্যবেক্ষণ যেটা, প্রত্যেকেই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে অ্যাড্রেস করছে, যার যতটুকু সুবিধা সেটাকে অ্যাড্রেস করছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের দুটো ঘটনা ঘটেছে। এক হলো গণভোট, আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন, প্রতীকের নির্বাচন। এবং প্রতীকের নির্বাচনের একটা প্রতিশ্রুতি ছিল। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমি যতটুকু দেখছি পার্লামেন্টে প্রতীকের নির্বাচনের যে অঙ্গীকারগুলো, সেই অঙ্গীকারগুলো খুব একটা আলোচনায় আসছে না। মানুষের জীবনের যে সংকটের কথা বললাম, নিরাপত্তার যে ব্যাপারটা বললাম, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে গত 2 মাসে হত্যাকাণ্ডের যে হিসাবটা দিয়েছেন 465 জন এবং 666 জন হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে, এটি মামলা হয়েছে। এটি কিন্তু খুব স্বাভাবিক কোনো বিষয় না, খুব অস্বাভাবিক একটা বিষয়। এই জায়গাগুলোতে হামের টিকা, সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে চুক্তির ব্যাপারটা আসছে, এই জায়গাগুলোতে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের পক্ষ থেকে যে ধরনের অ্যাটেনশনটা থাকা দরকার ছিল সেটা দেখা যাচ্ছে না। সরকার পদক্ষেপগুলো নিচ্ছে, জুলাই তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেখান থেকে কতগুলো ইনিশিয়েটিভ কিন্তু নিচ্ছে। আমাদের এখানে এক ধরনের প্রোপাগান্ডাও আছে যে এই পক্ষ জুলাইটাকে তার নিজের স্বার্থে ব্যবহার করছে, ওই পক্ষ জুলাই থেকে সরে গেছে। সংস্কারের কতগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু দেখা যাচ্ছে। সংস্কার মানেই কেবলমাত্র একটা দুটো জায়গা না, আমাদের পার্লামেন্টকে ইফেক্টিভ করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ এটি একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পার্লামেন্ট মেম্বাররা সরকারি দল যেটা বলতো সেটাই হ্যাঁ বলতে হতো, এখন কোনো কোনো জায়গায় ডিফার করছে। আবার আপনি দেখেন যাদের কাছ থেকে এই যে সংস্কারের দাবিটা, সরকারের বিরুদ্ধে তো আর ভোট দিতে পারবে না কতগুলো বেসিক জায়গায়, কিন্তু এর আগে তো সরকারের কোনো পজিশনেরই বিরোধিতা করা যেত না, সমালোচনা করা যেত না, খালি হাত তোলা যেত। ব্যারিস্টার নওশাদ জমির তিনি সরকারের স্ট্যান্ডের কিন্তু সমালোচনা করছেন। তিনি বিএনপি দলীয় মন্ত্রী নন, কিন্তু তিনি কিন্তু আলোচিত একজন সংসদ সদস্য। তিনি কিন্তু বিএনপির 2-1টা জায়গায় সমালোচনা করছেন। আবার আমাদের ওই যে যার যেখানে প্রয়োজন সেখান থেকে তার জায়গার থেকে দেখছে। আমাদের একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা ইফেক্টিভ লোকাল গভর্নমেন্ট। হঠাৎ করে যারা এই গণ অভ্যুত্থানের ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তাদের কাছ থেকে একটা দাবি উঠে বসলো, উপজেলা পরিষদে এমপিদের জন্য অফিস দিতে হবে। অথচ একজন এমপিকে কিন্তু 15,000 টাকা দেওয়া হয় একটা অফিস মেনটেন করার জন্য, ভাড়া নেওয়ার জন্য। সেই টাকাটা তার কাছে যাওয়ার পরেও উপজেলা পর্যায়ে এই অফিসটা যখন হবে, আমাদের যে কালচার এটি বলে যে তারা স্থানীয় সরকারের ওই জায়গাটায় স্থানীয় প্রশাসনে হস্তক্ষেপ করবে। আমরা তো এটি চাইনি। তার মানে হচ্ছে যে যার যেখানে সুবিধা
তিনি সেই বিষয়টা কিন্তু সামনে নিয়ে আসছেন। আমরা পার্লামেন্টকে একটা ইফেক্টিভ পার্লামেন্ট চাই। এই পার্লামেন্টের ইতিবাচক দিক হচ্ছে এখানে মমতাজের গান শোনা যাচ্ছে না। এই পার্লামেন্টের ইতিবাচক দিক হচ্ছে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে মানে ওই ধরনের পুঁথিপাঠ হচ্ছে না, পার্লামেন্টে ব্যক্তি বন্দনা হচ্ছে না। ব্যক্তি বন্দনা হচ্ছে না। পার্লামেন্টে যার কথা সে বলছে, বিরোধী দল তাদের বেশ কতগুলো সীমাবদ্ধতা আমি দেখতে পাচ্ছি। পার্লামেন্টের যে প্রসিডিওরগুলো তারা অনেকেই বুঝতে পারছেন না, কতগুলো ভুল করছেন। ভুলের ভেতর থেকে তারা শিখুক, এটি আমরা চাই। আর সরকারি দল যেন বিরোধী দলকে সংখ্যার বিচারে না দেখে তারাও জনপ্রতিনিধি, তাদেরকে সেই স্পেসটা দিক। আর বিরোধী দলের পক্ষ থেকেও সরকারকে পদে পদে বাধা দেওয়ার যে একটা টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেক বিষয়ে পার্লামেন্টের ভেতরে আলোচনা না করে, পার্লামেন্টের সেই ধরনের প্রতিনিধিত্ব থাকার পরেও বিরোধী দল কিন্তু দুর্বল বিরোধী দল না, সংখ্যা কিন্তু কম না তাদের, অনেক। তো এই জায়গাটায় আমরা চাইব এই যে সমস্ত জায়গাগুলোতে একমত তারা হতে পারছেন না, যে সমস্ত জায়গাগুলোতে ওই যেটা বললাম যে জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব, এটা কিন্তু ছিল। রাজনৈতিক দলগুলো যারা জুলাইয়ের কথা বলছে তারা কিন্তু সেটি অবলম্বন করেনি বা সেটাকে কিন্তু করার জন্য তারা কিন্তু ওদিকে যায়নি। কারণ হচ্ছে কারো কারো রাজনৈতিক ইকুয়েশনের জায়গা থেকে। আমরা জুলাই আমাদের এখানে পরিবর্তনের জন্য এসেছে, সেই জুলাইটাকে আমরা চাই যে আমাদের পরিবর্তন করে দিয়ে যান। কিন্তু জুলাইকে ব্যবহার করে আবার একটা অংশ, আপনি দেখছেন হ্যাঁ না ভোটকে কেন্দ্র করে একটা অংশ বিপুল টাকা হাতিয়ে নিয়ে গেছে, বিপুল টাকা হাতে নিয়ে, তাই তো দেখলাম সংবাদ মাধ্যমে। তো যাদের কাছ থেকে আমরা সুশাসনের কথা শুনতাম ইত্যাদি, যার যেখানে সুযোগ ছিল সে সেখান থেকে নিয়েছে। কেউ 20 লাখ, কেউ 1 কোটি টাকা, কেউ 2.5 কোটি টাকা, কেউ 6 কোটি টাকা। তো এই যে হরিলুটটা, এবং সব সামনে সাইনবোর্ডটা হচ্ছে জুলাই। জুলাই কেউ বিক্রি করছে, জুলাই কেউ অস্বীকার করছে, আবার জুলাইকে কেউ ছোট করতে চাইছে। নানা পক্ষ আছে। আমরা চাই জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানুষকে ধোঁকা দেওয়ার যে কৌশলগুলো, সেই কৌশল থেকেও রাজনৈতিক নেতৃত্ব দূরে সরে যাবে। ধন্যবাদ। সংসদ থেকে যা শোনা গেল, জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন যে কোরআনের আইন যারা চালু করতে চাচ্ছিলেন বা চান, তারা এই আইনকে কবর দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। জামাত তার দীর্ঘ রাজনৈতিক যে কর্মসূচি, তাতে তাদের বক্তব্যটা এটাই ছিল, শরিয়া আইন প্রবর্তন। একটা রাজনৈতিক দল তার পজিশন থেকে দাবি করতে পারে। এখানে বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলে, কেউ লিবারেল ডেমোক্রেসির কথা বলে, কেউ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে। তবে লক্ষণীয় ব্যাপার হলো যে এই জায়গাটাও ওই যে আমি বললাম যে এক ধরনের ধোঁকাবাজিটা আছে। আমার পরিষ্কার মনে আছে ডিসেম্বর মাসের 26 তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, এবং তারপরে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় দেশ এবং দেশের বাইরের থেকে সমালোচনা শুরু হয়ে গেল যে তারা এই কোরআন সুন্নাহর বিপক্ষে। মজার ব্যাপার হলো জানুয়ারি মাসের সম্ভবত 18 অথবা 19 তারিখ খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল তারা জামাতের কাছে, জামাতের মগবাজার অফিসে গেলেন এবং কথা বলে এসে বললেন জামাতের আমির তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ক্ষমতায় গেলে এই শরিয়া আইন বাস্তবায়ন করবেন। এবং নির্বাচনী প্রচারণায় আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা, আমি 86 সালের নির্বাচন থেকে আমার মোটামুটি মনে আছে, তার আগেও আমি দেখেছি, কিন্তু জামাতের নির্বাচনে অংশগ্রহণটা তখন থেকে আমার মনে আছে। তাদের বেসিক জায়গাটা ছিল ওই যে শরিয়া আইন। এবারের নির্বাচনে কিন্তু সেখান থেকে তারা অনেক লিবারেল হয়েছে, সেখান থেকে সরে এসেছে। তাদের অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় একটু অ্যাপ্রোচটা ওয়াইড করেছে। ওই যে সুনামগঞ্জে পূজার অনুষ্ঠানে যাওয়া, বিভিন্ন মন্দির পাহারা দেওয়া, এখন এসে এই দাবিটা তোলা। আবার বলছি, একটা রাজনৈতিক দল তার জায়গা থেকে কথাগুলো বলতে পারে, কিন্তু আপনি নির্বাচনের সময় বললেন যে আমি এটাকে এর পক্ষে না, এটাকে আমি প্রয়োগ করব না, আমরা ক্ষমতায় গেলেও প্রয়োগ করব না। এখন এসে সেই বক্তব্যটা দেওয়া, এর ভেতর থেকে দলের মধ্যে ওই যে দলটি প্রতিশ্রুতি দিল, আবার সেই দলের একজন সিনিয়র নেতা এসে বলছে, পরিষ্কার বোঝা যায় যে তাদের শৃঙ্খলা একটা ঘাটতি আছে,
তারা যে বক্তব্যটা দিচ্ছে এদের মধ্যে সমন্বয়হীনতা আছে। সম্ভবত এই বিষয়টা আমার মনে হয় যে সরকারি দলের পক্ষ থেকে পার্লামেন্টে বিরোধী দলের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া যেতে পারে। এবং যেহেতু পার্লামেন্টের সময়টা শেষ, তারপরেও রাজনীতিতে এটি নতুন একটা ইস্যু হিসাবে এলো। অনেক ইস্যুর মধ্যে এই আর একটা ইস্যু। তবে মানুষ সম্ভবত, আপনি সকালে এক কথা বলবেন, নির্বাচনের আগে এক কথা বলবেন, নির্বাচনের পরে আর এক কথা বলবেন, এর ভেতর থেকে গঠনমূলক বিরোধী দলের যে প্রত্যাশা, বিরোধী দলের এবং সরকারি দলের যৌথভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা বাধাগ্রস্ত হবে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 65,000 কোটি টাকা খরচ করে বোয়িং কিনতে যাচ্ছে। এটা ওই দু দেশের মধ্যে যে চুক্তি হয়েছে, এই চুক্তিরই ধারাবাহিক ফসল। হ্যাঁ, এইটা গত দুদিন ধরে এবং অনেকটা তড়িঘড়ি করে হচ্ছে। আমাদের দেশে অনেকগুলো জায়গায় সরকারের সব থেকে বড় রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। 1,35,000 কোটি টাকা খরচ হবে সেই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য। সরকার কিন্তু পুরোটা এখন করতে পারছে না, সে একটা 5 বছরের একটা প্ল্যান বলছে আর কি। কিন্তু এই মুহূর্তে আমেরিকার কাছ থেকে বিমান কেনা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এতটা ইম্পর্টেন্ট ছিল কিনা সরকারের বিবেচনা করা উচিত, প্রথম। দ্বিতীয়ত, আপনি সরকারের ব্যয় এবং অন্যান্য আর্থিক অসঙ্গতির কথা বলে আপনি জ্বালানি তেলের দাম বাড়ালেন কয়েকদিন আগে। আপনি IMF-এর কাছ থেকে লোন নেওয়ার জন্য তাদের পেছনে ঘুরছেন। ঠিক সেই মুহূর্তে এসে 35,000 কোটি টাকা খরচ করে, এটি কিন্তু 65,000 কোটি টাকা খরচ করে, এটি কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিও না। এবং এটা তো আগের সরকার এটা চাপিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গাটাই। এবং কোন একটা পত্রিকায় যেন দেখলাম যে আগের সরকারের, আওয়ামী লীগ সরকারের অনেকগুলো চুক্তি তারা মূল্যায়ন করবে, রিভিউ করবে। তাহলে ডক্টর ইউনূসের সরকার যে আমাদের কাঁধে শিকল পরিয়ে গেছে, আমাদের পায়ে শিকল পরিয়ে গেছে, সেটি রিভিউ কেন করবেন না? এবং এই চুক্তি যেটা, এটি নিয়ে তো অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও ভিন্ন মত ছিল। ফরিদা আক্তার প্রকাশ্যে বলেছে মন্ত্রী থাকা অবস্থায় যে আমাদের কৃষি সেক্টরটাকে শেষ করে দিয়ে যাওয়া হচ্ছে। শুধু কৃষি না, আমাদের এই যে ওষুধ শিল্প, আমাদের দেশে এখন যে কয়েকটা সেক্টর নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তার একটা তো ওষুধ সেক্টর। এবং এখানে খুব বিকশিত হয়েছে এই সেক্টরটা। এবং এর যে বিকাশের কারণে আমরা স্বল্প মূল্যে ওষুধ কিনতে পারছি, সেই জায়গাটাও তারা ইন্টারফেয়ার করবে। ইনসুলিনের দাম 11 থেকে 12% বেড়ে যাবে, এই ধরনের প্রত্যেকটা জায়গায়। তো যখন এটি নিয়ে রিভিউ হওয়া দরকার, যখন এটি নিয়ে আলোচনা হওয়া দরকার যে এই জায়গা থেকে আমাদের জাতীয় স্বার্থ কিভাবে আমরা রক্ষা করব, ঠিক সেই মুহূর্তে এই যে কাজটা করা হচ্ছে এবং এই পর্যন্ত সব থেকে বড় কেনাকাটার প্রকল্প, মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে সন্দেহ তৈরি হবে, আলোচনা তৈরি হবে। কারণ এই মুহূর্তে দেশের একজন মানুষও বলবে না, যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের বাইরে, যে আমাদের 60,000 কোটি টাকা দিয়ে এখন আমেরিকার কাছ থেকে বিমান কেনা দরকার। কারণ আমাদের অনেকগুলো জায়গায় এই টাকায়, আমি কালকে এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, আপনি মতি ভাই বহু পরিবারে পাবেন কিডনি রোগী, ক্যান্সারের রোগী। একটা পরিবারের একজন কিডনি রোগী থাকলে তার ডায়ালিসিসের চিকিৎসার জন্য পরিবারটা সর্বশান্ত হয়ে যাচ্ছে, অথচ আমাদের এই চিকিৎসাটার জন্য কিন্তু সাফিসিয়েন্ট কোনো ইনিশিয়েটিভ নাই। আমরা এই মুহূর্তে, আমি তো মনে করি যে আমরা যদি এই টাকা এখানে বিমান না কিনে, আমি যদি 5টা হসপিটাল করতে পারতাম, 10টা বিভাগীয় শহরে 5টা বিভাগীয় শহরে, না নিশ্চয়ই কম্পালশন আছে। আমাদের আগের যে সরকার অনেকগুলো জায়গায় আমাদেরকে গোপনে এমন কতগুলো বিপদের মধ্যে ফেলে গেছেন, যেটা আমরা সময় যত যাবে এটা আমরা অনুভব করব। আপনাকে গত 1.5 বছর আমাদের দেশের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সাথে একবারের জন্য বৈঠক করতে পারেননি, অথচ আমাদের এখানে কয়েক মাস আগে স্টারলিংকের ভাইস চেয়ারম্যান এসেছিলেন, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং যাওয়ার সময় একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমরা যতগুলো দেশে অপারেশন করি তার মধ্যে এইখান থেকে এতটা সাপোর্ট আমরা অন্য কোথাও পাইনি। অথচ যিনি এসেছিলেন তার কাজ কিন্তু টেলিযোগাযোগ মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কাছে না। এবং আপনি খেয়াল করছেন
এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। অনেকে বলছেন খলিলুর রহমান এটি করেছে, খলিলুর রহমান এটি করেছে, তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা। কিন্তু কেউ বলছেন না যে একটা সরকারের একটা টিমের মাত্র একজন মানুষ তিনি চাইলেই এটি সম্ভব না। তো এখানে যারা আছেন তাদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তি, টিম লিডার যিনি, তিনি কিছুই জানতেন না, তার অনুমোদন ছাড়া হয়েছে, এগুলো একেবারেই হালকা কথা। সেকেন্ড জায়গাটা হচ্ছে, শুধু খলিলুর রহমান তো না, আমাদের যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন তিনি তো দীর্ঘদিন আমেরিকায় বসে থেকেছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে 3টি দলকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, তারা সবাই জানে আমেরিকায় বসে কথা হয়েছে। এখন তারা এগুলো নিয়ে কোনো কথা বলছে না। পার্লামেন্টে আপনি খেয়াল করবেন, এই ধরনের একটা ইম্পর্টেন্ট ইস্যু গতকালকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এটি পার্লামেন্টে তুলেছিলেন, সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদের যে সম্ভাবনাগুলো, আমরা সেই পেছনের দিকেই যাই। আমাদের এই ধরনের জাতীয় স্বার্থ, কেউ কেউ বলে যে ইন্ডিয়ার সাথে যখন হয়েছে, রাইট, ইন্ডিয়ার সাথে যেটি হয়েছে, দেশের স্বার্থবিরোধী যদি কিছু হয়ে থাকে অবশ্যই সেটি আপনি রিভিউ করবেন। তখন সমালোচনা হয়েছে যে সমস্ত জায়গায়, ওই সময় সরকার ইন্ডিয়ার সাথে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করেছে, সমালোচনা হয়েছে। ইন্ডিয়ার সাথে যারা করেছে খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ করেছে বলে আজকে নতুন সরকার খারাপ কাজ করবে, স্বার্থবিরোধী কাজ করবে, এটি তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে কোনো সংশয় যাতে তৈরি না হয়, কোনো সন্দেহ যেন তৈরি না হয়, এবং এই মুহূর্তে আমাদের কাছে এটি ইম্পর্টেন্ট না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।